আলোচিত সেই ধর্ষণ মামলার তদন্তে নাটকীয় মোড় নিয়েছে। দীর্ঘ তদন্ত ও ডিএনএ পরীক্ষার পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সত্য। নেত্রকোনার মাদ্রাসা ছাত্রী গর্ভবতী হবার মতো ন্যাক্কারজনক ঘটনা নিয়ে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। কেউ শিক্ষককে দায়ী করছেন, আবার কেউ ওই ছাত্রীর নানাকে দায়ী করছেন। তবে আমার মতো সবারই চাওয়া ডিএনএ টেস্টের মাধ্যমে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক সাজা হোক। গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ৯ মে শনিবার ভোরে উপজেলার রাউতকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়িতে ৫ জনের লাশ পড়ে থাকতে দেখা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জাইমা রহমান এবার কি বলেছেন যা শুনলে রীতিমতো অবাক হবেন। এই ভিডিও শেষ হয়েছে সেই 11 বছরের শিশুকে ধর্ষণ করার অপরাধী যে শিক্ষককে গ্রেপ্তার করেছে তার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এবার ডিএনএ টেস্টে ফেসে গিয়েছেন তার নানা এবং তার চাচাতো ভাই। সেই মেয়ে অযথায় তাকে দিয়ে এই শিক্ষককে ফাঁসিয়েছে। আসুন বিস্তারিত না টেনে শেষ পর্যন্ত দেখতে রাখি। গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ৯ মে শনিবার ভোরে উপজেলার রাউতকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়িতে ৫ জনের লাশ পড়ে থাকতে দেখা যায়। তিনটে মেয়ে নিয়ে আমি কই যাবো? তুমি বিয়ে করবো, তুমি আলাদা বিয়ে করে থাও, আমিও থাই। তুমি যদি বিয়ে করো তুমি আলাদা নিয়ে থাকো, আমার কোনো সমস্যা নেই। আমি 3টে মেয়ে নিয়ে কোন জায়গায় যেতে দাঁড়াবো? স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ভোরে ঘরের মেঝেতে ৩ শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। নিহতের মধ্যে যিনি একজন মহিলা রয়েছেন তিনি এই বাড়িরই গৃহকর্ত্রী, তার 3 সন্তান এবং তার ছোট ভাই। আর এই পরিবারের আরও একজন সদস্য তিনি পলাতক রয়েছেন। তিনি হচ্ছেন এই নিহত ভিকটিম যিনি মহিলা আছে তার স্বামী। এই স্বামী তার নাম ফোরকান, তার বাড়ি গোপালগঞ্জ জেলায় এবং তিনি পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন। ঘটনার পর অর্থাৎ আমরা ধারণা করছি যে আনুমানিক সকাল 6টার দিকে এই ফোরকান এখান থেকে ঘটনা ঘটিয়ে পালিয়ে গিয়ে থাকতে পারে, এরকম আমরা ধারণা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গৃহকর্তা ফোরকান মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ধর্ষণ মামলার তদন্তে নাটকীয় মোড় নিয়েছে। দীর্ঘ তদন্ত ও ডিএনএ পরীক্ষার পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সত্য। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ইমাম ও মক্তব শিক্ষক মোজাফফর আহমদ নয়, ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করেছেন তার আপন বড় ভাই মোর্শেদ। জানা গেছে গত 17 এপ্রিল আদালতে মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। প্রতিবেদনে নিরপরাধ মোজাফফর আহমদকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে এবং আপন বোনকে নির্যাতনের দায়ে ভাই মোর্শেদকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে 2024 সালের 24 নভেম্বর স্থানীয় মক্তব শিক্ষক ও ইমাম মোজাফফর আহমদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে কিশোরীর পরিবার। সেই মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হলে তিনি 32 দিন কারাভোগ করেন। শুধু জেল খাটা নয়, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবার পাশাপাশি তিনি মসজিদের ইমামতি এবং ইসলামিক ফাউন্ডেশনের চাকরিও হারান। মামলার তদন্তভার পাওয়ার পর পুলিশ আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সহায়তা নেয়। সিআইডির ফরেনসিক পরীক্ষায় দেখা যায় মোজাফফর আহমদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। তদন্তের এক পর্যায়ে কিশোরী স্বীকার করেন যে তার বড় ভাই মোর্শেদ দীর্ঘদিন ধরে তাকে যৌন নির্যাতন করে আসছিলেন। পরিবারের সম্মান বাঁচাতে এবং মূল ঘটনা আড়াল করতে সুপরিকল্পিতভাবে নিরপরাধ শিক্ষক মোজাফফরকে এই মামলায় ফাঁসানো হয়েছিল। পুলিশ বলছে ঘটনার সত্যতা নিশ্চিত করতে কিশোরীর সন্তানের সঙ্গে তার ভাই মোর্শেদের ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষায় শিশুটির সঙ্গে মোর্শেদের ডিএনএ 99.99% মিল পাওয়া যায়, যা বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করে যে মোর্শেদই শিশুটির জৈবিক পিতা। এরপর পুলিশ মোর্শেদকে গ্রেফতার করে এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার পর ভুক্তভোগী ইমাম মোজাফফর আহমদ বলেন, সত্য কখনো চাপা থাকে না। মিথ্যা অভিযোগে আমি কেবল আমার সম্মান আর চাকরি হারাইনি, মামলার খরচ মেটাতে আমাকে জমিও বিক্রি করতে হয়েছে।
আমি এই ষড়যন্ত্রের সুষ্ঠু বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ চাই। মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, এটি একটি সাজানো এবং উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। ডিএনএ রিপোর্ট আসার পর পুরো রহস্যের জট খুলে গেছে এবং নির্দোষ ব্যক্তিকে ফাঁসানোর অপচেষ্টা ব্যর্থ হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। গর্ভবতী হবার মতো ন্যাক্কারজনক ঘটনা নিয়ে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। কেউ শিক্ষককে দায়ী করছেন, আবার কেউ ওই ছাত্রীর নানাকে দায়ী করছেন। তবে আমার মতো সবারই চাওয়া ডিএনএ টেস্টের মাধ্যমে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক সাজা হোক। আমরা আগের দুইটি ভিডিওতে ডিএনএ টেস্ট ছাড়া শিক্ষক আমানুল্লাহকে আসামি বলার জন্য প্রতিবাদ করেছি। তবে এ কথাও বলতে হয়, এখন পর্যন্ত শিক্ষক আমানুল্লাহর 5টি আচরণ কিছুটা হলেও প্রমাণ করে তিনি দোষী। কি সেই 5টি কারণ? কেন কোনো প্রমাণ ছাড়াই হুজুরকে আটক করা হলো? তাহলে তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে? চলুন জেনে নেই। প্রথমেই আলোচনা করব কেন কোনো প্রমাণ ছাড়া গ্রেফতার করা হলো। আইন অনুযায়ী এখন পর্যন্ত ভিকটিমের জবানবন্দিতে একমাত্র অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগরী। আর এসব কেসের ক্ষেত্রে ভিকটিমের জবানবন্দিই মুখ্য। যতক্ষণ না আসল অপরাধী শনাক্ত হয় ততক্ষণ পর্যন্ত ভিকটিমের জবানবন্দি আমলে নেওয়া হয়। এটাই বাংলাদেশের জঘন্য আইন। অবশ্যই এই আইন সংশোধন হওয়া উচিত। প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে আটক বা তাকে সরাসরি আসামি বলা মোটেও উচিত নয়। এদিকে অনলাইনে ছড়িয়ে পড়েছে ডিএনএ টেস্ট হয়ে গেছে, দোষী ভিকটিমের নানা। কিন্তু ডিএনএ টেস্টের মাধ্যমে বাচ্চার পিতার পরিচয় বের করার নিয়মতান্ত্রিক এবং জটিল একটি প্রক্রিয়া রয়েছে। কেউ বলল আর ডিএনএ টেস্ট হয়ে গেল, এত সহজ নয়। এখানে আদালতের অনুমতির প্রয়োজন হয়। অভিযুক্ত সাগর এখন গ্রেফতার হয়েছে। সে যদি ঘটনা অস্বীকার করেন তখন অত্যন্ত সূক্ষ্ম, জটিল ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ডিএনএ টেস্ট হবে। সেই রেজাল্ট ল্যাব থেকে সিলগালা খামে করে বিচারকের কাছে যাবে এবং তিনি খাম খুলবেন। কোনো দ্বিতীয় ব্যক্তির এতে হস্তক্ষেপ করার সুযোগ নেই। এবার আসি মূল ঘটনায়। কেন হুজুরকেই প্রধান সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছে? নাম্বার 1, এই ঘটনায় টানা হেঁচড়া অনেক দিন ধরেই চলছে। যখনই মেয়েটির পরিবার থেকে হুজুরকে দোষী করা হয় তখনই হুজুরের উচিত ছিল পাল্টা মানহানির মামলা করা, ডিএনএ টেস্টের জন্য আবেদন করা। তাহলে আজ তাকে গ্রেফতার হয়ে হাজতে থাকতে হতো না, কিংবা এভাবে মান সম্মানও খোয়াতে হতো না। এই ঘটনা কি তবে প্রমাণ করে হুজুরের বুকে সৎসাহস নেই? নাম্বার 2, সব পক্ষ থেকেই বলা হচ্ছে মামলা না হতেই সে পরিস্থিতি আঁচ করে 18 প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলাই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে রাখি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।